ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা একাদশ শ্রেণীর সেট তত্ত্বের নিয়ে আলোচনা করব। আর আলোচনা শুরু করার আগেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টেও জানাবে। আর তার জন্য তোমার কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখনও করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা শুরু করি। সেট তত্ত্বের ধারণা, কনসেপ্ট অফ সেট থিওরেম। ঠিক আছে, তার প্রথমে জানবো সেট কাকে বলবো, সেটার সংজ্ঞাটাকে বাকি জেনে নিই। না, সেটার সংজ্ঞাটা হচ্ছে এরকম: বস্তুসমূহের সংকলন বা কালেকশান বা সমষ্টিকে দল বা সেট আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, দল বা সেট আখ্যা দেওয়া হয়েছে। কী করতে হবে না, অবশ্যই সংকলনটি সুসংগত হতে বা ওয়েল ডিফাইন হতে হবে। সংকলনটি কী করতে হবে? সুসংগত হতে হবে, ওয়েল ডিফাইন্ড, 1 নম্বর। 2 নম্বর হতে হবে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হতে হবে, মানে অবশ্যই কী হতে হবে? ডিফারেন্ট অবশ্যই হতে হবে। আর সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হতেই হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এই 3টি কন্ডিশান যদি মেনে চলতে পারে সেটাই হবে আমাদের সেট। ঠিক আছে, 3টি কন্ডিশান যদি মেনে চলে তখন হবে সেট। ব্যাপারটা একটু বোঝাই। প্রথম যেটা বলেছি, সংকলনটি সুসংগত হতে হবে বা ওয়েল ডিফাইন। ব্যাপারটা কি? ধরো তোমার গ্রামে এবার 50 বছরের অধিক বয়স্ক ব্যক্তিদের সংকলন, তো 50 বছরের অধিক আছে, মানে এরকম ধরনের আমি যদি উল্লেখ করে দিই 50 বছরের অধিক, তাহলে এটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে সুসংগত, এটি একটা সেট বলা হবে। ঠিক আছে, 50 বছর অধিক বলে দেওয়া হয়েছে। কিন্তু যদি এইরকম বলি, একটি এলাকার বয়স্ক ব্যক্তিদের সংকলন, বলো তো বয়স্ক ব্যক্তি কীরকম ধরবে? সেরকম তো কোনো উল্লেখ করা নেই। অবশ্যই এটাই বলছি এখানে, অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে 50 বছরের বেশি। আমি উল্লেখ করে দিয়েছি, তখন উল্লেখ যখন করে দেবো সেটাকে বলা হচ্ছে সুসংগত বা ওয়েল ডিফাইন। অবশ্যই ডিফাইন করে দিতে হবে কিসের উপর আমরা সেটটা তৈরি করব। আমরা যদি বলি যে বয়স্ক লোকেদের, সেটা হবে না। তা বয়স্ক লোক কীরকম বয়স্ক? 40 বছরের উপরে, 50 বছরের উপরে, 60 বছরের উপরে, এটা নিশ্চয়ই বুঝতেই পারছো, আর হবে না। ব্যাস, এটা হচ্ছে ওয়েল ডিফাইন। 2 নম্বর চলে যাচ্ছি, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হতে হবে। ভিন্ন ব্যাপারটা কি? ধরো দুটো সেট নিয়ে নিলাম, দুটো সেট আমি নিলাম, ধরো 2, 3, 4। ঠিক আছে, 2, 3, 4, তাহলে এটা কি 2, 3, 4, তিনটা, এই যে তিনটা নিলাম, তাহলে এখানে কি হবে? অবশ্যই কী হতে হবে না, 2, 3, 4 যদি নাও তাহলে এটা কি আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট হতে হবে। মোটামুটি কোনোভাবে একই নিলে হবে না, ডিফারেন্ট হতে হবে। আর কি হবে না, সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হতে হবে। সেটা আবার কীরকম ক্রম নিরপেক্ষ? মানে পরপর সাজাতে হবে, এর কোনো ব্যাপার নেই। 2, 3, 5, আবার কেউ লিখতে পারে 5, 3, 2, এটাও লিখতে পারে, কোনো সমস্যা নেই। মানে ইন্ডিপেন্ডেন্ট অর্ডার, মানে যে কোনোভাবে তো যেভাবেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই 3টে শর্ত মানলেই আমরা হয়ে যাবে সেট। বোঝা গেছে কী বললাম? আচ্ছা, এই সেটকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় রাখবো, এটা খেয়াল রাখবো। সেটকে আমরা কী রাখবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। এবং ইংরাজি বড় অক্ষরে, ইংরাজি বর্ণমালা আমরা যে বড় হাতের ABCD শিখেছি, সেগুলোকে আমরা সেট দ্বারা প্রকাশ করব। কী বলা বোঝা গেল? বড় হাতের ABCD এগুলোকে আমরা সেট দ্বারা প্রকাশ করব। আর ছোটো হাতে যেগুলো থাকবে, ছোটো হাতের XYZ, এই ছোটো হাতের যেগুলো, সেগুলোকে আমরা কী করবো? তার প্রত্যেকটা সেটের পদ হিসাবে ব্যবহার করব, প্রত্যেকটা সেটের পদ হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা দেখি প্রথমে। যেমন ধরো 2, 4, 6, এই সংখ্যাটির 3টি সেট। ধরো আমি সেটটা কি ধরেছি? বড় হাতে ধরেছি, দেখো A ধরেছি। এই ধরো 2, 4, 6, প্রত্যেক দেখো আলাদা, 2, 4, 6, প্রত্যেক আলাদা আলাদা। এবং এটাকে আমরা সবসময় কী করবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব। সেকেন্ড রাখার চেষ্টা করুন, অবশ্যই করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, ওকে। এবার সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। বুঝতে পেরেছো? এই যে 2, 4, 6, এগুলো কী বলা হয়? সেটের উপাদান, এলিমেন্ট বলা হবে। ঠিক আছে, যেমন ধরো একটা বি একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম। বি সেটের মধ্যে আমি এই যে ছোটো হাতের A, ছোটো হাতের B, AB, এটা কি এর পদ। কার পদ? এর একটা পদ B, বির একটা পদ হচ্ছে বড় হাতের B। তাহলে কী হলো? বি সেটের উপাদানগুলো কী কী হলো না, বি সেটের উপাদানগুলো হলো A এবং B। ঠিক আছে, A এবং B। আচ্ছা, এই চিহ্নটার মধ্যে দেখো, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু চিহ্ন। কী চিহ্ন বলা হয়? বিলংস টু চিহ্ন বলা হয়। এই উপাদানের প্রকাশ করার চিহ্ন হচ্ছে বিলংস টু। ব্যাপারটা কি না, এটা লিখতে পারি এইভাবে, A বিলংস টু B, A বিলংস টু B। ব্যাপারটা মানে কি না, এটা হচ্ছে বির একটি পদ বা উপাদান। ঠিক আছে, B বিলংস টু বড় হাতের B, এটা কি না, B অবশ্যই একটা বড় হাতের B এর উপাদান। ঠিক আছে, আচ্ছা
এটা কীভাবে পড়া হয় দেখো, এইভাবে বলতে হবে এ বিলংস টু বি। দেখো এ বিলংস টু বি এবং পড়া হয় এইভাবে এ কমা বি এর সদস্য। এটা কি না বি এর সদস্য, বলা হয় এ বিলংস টু বি। ঠিক আছে, এটাকে বলা হয় কি এ বিলংস টু বি। ঠিক আছে, ওকে। এবার দেখো উপরের দেখো বি সেটে দেখো এখানে এ বি নিয়েছে, এখানে কি সি আছে, ছোটো হাতের সি আছে, নেই তো। তাহলে আমি বললাম উপরের বি সেটে সির উপাদান নেই, কোনো কি আছে উপাদান আছে, নেই, এটা নেই। তখন আমরা সেটা লিখতে পারি এইভাবে সি ডাজ নট বিলংস টু বি। এই বিলংস টু লিখে একটু কেটে দাও, বিলংস টু লিখে কেটে দিলে এটাকে বলা হচ্ছে কি ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলংস টু বি। এটা কীভাবে পড়া হয় না সি বি এর সদস্য নয়, সিটা কি বি এর কোনো সদস্যই নয়, তাই এটাকে এইভাবে বলবো সি ডাজ নট বিলংস টু বি, সি ডাজ নট বিলংস টু বি। ওকে, বোঝা গেছে? ওকে, এবার আমরা আজকে জানবো সেটের প্রকারভেদ, সেটকে কয়ভাবে ভাগ করা হয়েছে। ওকে, জেনে নিই না সেটকে 4 পদ্ধতিতে প্রকাশ করা হয়। ঠিক আছে, 4 পদ্ধতিতে প্রকাশ, কীরকম? 1 নম্বর তালিকা পদ্ধতি, যাকে বলা হয় রোস্টার মেথড বা টেবুলার মেথড। বি ধর্মভিত্তিক পদ্ধতি, প্রপার্টি অফ মেথড। ঠিক আছে, 3 সাধারণ ভাষাগত বর্ণনা, আর 4 হচ্ছে ভেন চিত্র। 4 হচ্ছে কি ভেন চিত্র। আমরা মোটামুটি তালিকা পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি এবং ভেন চিত্র এটা নিয়ে আমরা আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম জেনে নিই তালিকা পদ্ধতি। প্রথম কি জানো? তালিকা ব্যাপারটা কি একটু জেনে নিই। কাকে বললে না এ পদ্ধতিতে, তালিকা পদ্ধতি কি না এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। ঠিক আছে, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। বোঝা গেছে? এই পদ্ধতিতে কী করা হয় না এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এবং কি হয় একাধিক উপাদান থাকলে, যদি বেশি থাকে 2, 3, 4 থাকে, তখন আমরা কমা ব্যবহার করা হয়। তার একটা উদাহরণ দেখে নিই, বুঝে নিই। দেখো যেমন দেখো এইভাবে বলা আছে, দেখো এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, দেখছি এ আলাদা বি আলাদা, এই যে কমা দেওয়া হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। ধরো বি একটা সেট নিলাম, এটা কি না 2, 4, 6 প্রত্যেকটা আলাদা আলাদা সুনির্দিষ্ট করা হয়েছে এবং প্রত্যেকটা কমা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? তালিকা পদ্ধতি বোঝা গেছে? ওকে, এবার চলে আসছি 2 নম্বর ধর্মভিত্তিক পদ্ধতি। আমরা এটা সম্বন্ধে জানবো। ধর্মভিত্তিক পদ্ধতির ব্যাপারটা কি জেনে নাও। বলেছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, আমরা সুনির্দিষ্ট উল্লেখ করলাম না, উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। ঠিক আছে, কী বললাম? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সেটা কীরকম দেখো, যেমন ধরো এই একটা সেট নিলাম, এটা কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স নিলাম, এক্স এটা ছোটো হাতের এক্স, আর বড় ভাববে না, ছোটো হাতের এক্স, এগুলো সব কিন্তু ভিতরে যখন থাকবে সব কিন্তু ছোটো হাতের, এটা খেয়াল রাখবে, ছোটো হাতের এক্স। তো এক্স এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট। এটা কী বলা হয়? সাজ দ্যাট। এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এই যে উল্লেখ করে দিলাম, ভাষায় উল্লেখ করে দিলাম এক্সটা কি না এক্সটা যে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমার একটু স্বাভাবিক বিজোড় সংখ্যা অনেক হতে পারে, তা সেগুলো আমরা ওইভাবে প্যাকেটের মধ্যে উল্লেখ করে দিলাম। আমরা স্বাভাবিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কী কী 3, 5, 7 এগুলো আমরা ওরকম এইভাবে উল্লেখ না করে আমরা এইভাবে উল্লেখ করলাম এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, এবার এটা একটু জেনে নেই। এখানে এই যে আমি বললাম, এখানে এই চিহ্নটা দ্বারা কি এরূপ যেন, বাংলায় বলা হয় এরূপ যেন, সংক্ষেপে বলা হয় সাজ দ্যাট, সংক্ষেপে ইংরেজিতে কী বলা হয় যেন বা সাজ দ্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এই জন্যই পদ্ধতিকে বলা হয় কি রুল মেথড। এটাকে অনেক সময় কী পদ্ধতি বলা হয়? রুল মেথডও অনেক সময় বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে কত? ব্যাস, এবার চলে যাচ্ছি বিভিন্ন প্রকার সেট এবং তার আলোচনা। আমাদের যে আরও 2-3টে বাকি থাকলো সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা সেটের কতগুলো কী কী থাকে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। প্রথম যেটা হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট। কাকে বলে জেনে নিই। দেখো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, মানে আমরা গুণে আমরা নির্ধারণ করে নিতে পারি, একেই বলবো সসীম সেট। বুঝতে পেরেছ? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একেই বলবো আমরা সসীম সেট। যেমন দেখো ধরো ডি একটা সেট নিলাম, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড এটা সেটের মধ্যে রাখলাম, ছোটো হাতে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ই নিলাম 3, 6, 9 এইভাবে কত ডট করে 60 পর্যন্ত নিলাম। এফ নিলাম, এক্স কি এক্স মৌলিক সংখ্যা বলে দিচ্ছি, এক্সটা কি মৌলিক সংখ্যা নেবো, কার মধ্যে রাখবো না 30 থেকে 70-র মধ্যে রাখবো, 30 থেকে 70-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখবো। তাই এগুলো হচ্ছে ইত্যাদি, এগুলো কী বলা হয়? সসীম সেট। এদের কী বলা হয়? সসীম সেট। দেখো এখানে কি গণনা করা যাচ্ছে, যেমন এখানে কতগুলো আছে, কটা পদ আছে? 3টে, 1, 2, 3টে পদ আছে। এখানে আমরা গণনা করতে পারি, এখানে 3 পর 6, 9, তাহলে 3 করে ডিফারেন্স আছে। তাই গণনা করলে মনে পাওয়া যাবে এই সেটে কতগুলো উপাদান আছে? 20টি উপাদান আছে। কতগুলো আছে? 20টা উপাদান আছে। এইভাবে এটাও 30 থেকে 70-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা যদি গণনা নিই পাওয়া যাবে কত? 9টি উপাদান আছে।
কতগুলো আছে 9টি। তাহলে এগুলো আমরা কীভাবে গণনা করে আমরা নির্ধারণ করতে পারি, এটাই হচ্ছে সসীম সেট। ঠিক একই রকম হবে অসীম সেটটা কি, ইনফাইনাইট সেট, বুঝতেই পারছো। ঠিক উল্টোটা হবে, মানে সেখানে কী হবে, গণনা করা সম্ভব নয়। তাহলে কী হলো না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একেই বলবো অসীম সেট। ঠিক আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একেই বলবো অসীম সেট। যেমন কি ধরা এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার কতদূর পর্যন্ত উল্লেখ তো করা নেই, এক্স বিজোড় সংখ্যা অনেক তো আছে, তাই এই জন্য বলছে অসীম, এদেরকে বলে অসীম। তাহলে এন 1 2 3 4 এইভাবে শেষ নেই, মানে এর কোনো শেষ নেই, কতদূর বলা নেই। পূর্ণ সংখ্যা সেট জেড, এটা কি বলে দেখো -3 -2 -1 0 1 2 ইত্যাদি, এগুলো কি বলা হয়, এগুলো পূর্ণ সংখ্যা সেট। আমরা সবসময় কী দ্বারা ব্যবহার করবো, জেড দ্বারা ডিফাইন করবো, এটা খেয়াল রাখবে, পূর্ণ সংখ্যা সেট জেড দ্বারা ডিফাইন করবো। আর স্বাভাবিক সংখ্যার যে এনটা আছে স্বাভাবিক সংখ্যার এন দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, এগুলো কি হচ্ছে ডট ডট চলতে থাকছে, কোনো শেষ নেই, এই জন্য বলা হচ্ছে অসীম সেট। ঠিক আছে, এবার চলে আসছি একক সেট। একক সেট মানে বুঝতেই পেরেছো, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় সিঙ্গেলটন সেট। সিঙ্গেল মানে কি, একটাই। তাহলে যে সেটে কোনো সেট একটি মাত্র পদ বিশিষ্ট হলে একেই বলবো একক সেট। এটা তো খুব সোজা, বুঝতেই পেরেছো, কোনো পদ সেটে যদি একটি মাত্র পদ থাকলে তাকেই বলবো একক সেট। যেমন দেখো, যেমন এ সমান এক্স সাজ দ্যাট 2x + 1 = 2। তাহলে দেখো, এটা সমীকরণ যদি সমাধান করি আমি, +1টা যদি ওদিকে নিয়ে যাই কত হবে, -2, 2 থেকে 1 বাদ দিলে 1, তো এক্সের মান কত হবে, 1কে দিই। দেখো এক্সের একটাই মাত্র পদ পাচ্ছি, তাই না। এবার এখানেও দেখো x বিলংস টু i 2 লেস দ্যান x লেস দ্যান 4, দেখো আইটা বলা হয়েছে। এবার 2 থেকে 4-এর মধ্যে ইন্টিজার কত, একটাই হবে, 3 হবে, তাহলে একটাই পদ থাকবে। এই জন্য বলা হয়েছে কোনো সেটে একটি মাত্র পদ বিশিষ্ট হলে একেই বলবো আমরা কি, একক সেট। ঠিক আছে, এবার চলে আছে শূন্য সেট। বুঝতেই পারছো, এগুলো বলার সঙ্গে সঙ্গে নাল সেট, এবার তোমরা নিশ্চয়ই পারবে। নাল মানে কিছুই নেই, তো আমরা কীভাবে লিখবো না, যে সেটের কোনো উপাদান নেই একে শূন্য সেট বলবো। মানে একটা সেট নিলাম, তার কোনো উপাদান নেই, মানে ভিতরে বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছুই নেই, উপাদান থাকবে কোথায়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে কিছুই নেই, তখন তাকে বলা হবে শূন্য সেট। শূন্য সেটকে সবসময় এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা কিছু নেই বা ফাই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে অনেক সময় কী করা হয়, ফাই দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সমান কি, এই যে এক্স বিলংস টু এন 10 10 থেকে 11, দেখো 10 থেকে 11-এর মধ্যে কোনো কি এনটা কি স্বাভাবিক সংখ্যা, তো 10 থেকে 11 মধ্যে কিছু আছে কি, নেই, ব্যাস কিছু নেই। যেমন এক্স বিলংস টু এক্স মৌলিক সংখ্যা বলেছে 23 থেকে 29, 23 থেকে 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই, তাই না। তাহলে এইটাই হচ্ছে কি শূন্য সেট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে দেখো সমান সেট। এটা কি সমান সেট, সমান সেট কাকে বলবো, দেখো 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে, 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে সমান সেট বলা হয়। খুবই সোজা, বুঝতেই পারছো, যে কোনো দুটো নাও বা তিনটে নাও, যাই নাও না, এদের উপাদান যদি একই থাকে এদেরকে আমরা সমান সেট বলবো। যেমন দেখো এ সমান ধরুন হচ্ছে 3 5 7 এবং বি সমান ধরো 5 3 7, একই তো আছে, এখানেও 3 5 7 আছে, এখানেও 5 3 7 আছে, তাহলে এই দুটো সেট কী হবে, অবশ্যই কী হবে, সমান সেট হবে। এটাকে বলা হবে এ সমান বি চিহ্ন দ্বারা লেখা যাবে। আবার এ সমান 3 5 7 আর বি সমান ধরলাম 5 3 3 7, আমরা কিন্তু আগেই বলেছি এটা কী করতে হবে, যে 3 3 থাকুক যাই থাকুক না, এখানে কিন্তু একটাই নিতে হবে, নির্দিষ্ট নিতে হবে। তাহলে 5 3 7 বা সি সমান 7 7 3 5 5 যাই নিতে পারে, তাহলে আমরা 7 একটা নেব, 3 একটা 5 একটা, তাহলে এই তিনটার সাথে কি সমতা বোঝায়, মানে এদের কি হলো সমান সেট বলা হবে। এরপর তাহলে এ সমান বি সমান সি, এইগুলোকে বলা হবে কি সমান সেট, বোঝা গেছে। এবার চলে আসি উপসেট। উপসেটটা কি একটু জেনে নিই। উপসেট হচ্ছে এটা, কী বলছে দেখো, যদি দুটি সেট এ এবং বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, বোঝা গেছে। দুটা আমি সেট নিলাম, কী সেট নিলাম, এ একটা সেট নিলাম, বি একটা নিলাম, সেটা কী হয়েছে না, বি সেটের তো একটা সেট আছে, তার প্রত্যেকটি পদ এ সেটের পদ হবে, অবশ্যই এ সেটের পদ হবে, তাহলে বলবো বি সেটকে এ সেটের উপসেট বলবো, বোঝা গেছে। তাহলে আমরা তখন বলবো যদি বি সেটের প্রত্যেকটি পদ যদি এ সেটের থাকে তখন আমরা বলবো বি সেটকে এ সেটের উপসেট বলবো, বলা হবে বি ইজ সাবসেট অফ সি, ইংরেজিতে বলা হবে কি বি ইজ এ সাবসেট অফ এ, অথবা বি সেট এ সেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে, বা বি ইজ কন্টেন ইন এ বলা হয়, এবং একে বলা হবে বি, এই সাবসেট চিহ্ন এই একটু বাঁকিয়ে আকার দিয়ে এ, বি সাবসেট অফ এ। ব্যাপারটা কি, তাহলে এইখানে খেয়াল করে তোমাকে একটু বুঝিয়ে দিই, আমরা গ্রেটার দেন লেস দেনের মতো নিশ্চয়ই বুঝে যাচ্ছে, এই দিকটা হাঁ আছে, মানে এর পদগুলো বেশি, যদি হাঁটা এদিকে থাকতো, উল্টো দিকে থাকতো, তখন হতো কি এটা বড়, তখন এটা উল্টোটা হতো, তখন বলতাম এ সেটকে বি সেটের উপসেট বলবো। আর এখানে যেহেতু এ সেটটা বড় আছে তখন আমরা বলবো বি সেটকে এ সেটের উপসেট বলবো, অথবা এইভাবেও প্রকাশ করতে পারি এ সাব, যে বড় হবে, মানে এটাকে উল্টে ঘুরিয়ে লিখলে এটাও লিখতে পারি এ সাবসেট ইকুয়াল টু বি আকারে প্রকাশ করা যায়, প্রতীকের সাহায্যে বি সেট এ সেটের উপসেট, বি সেট এ সেটের উপসেট, বা বি সাবসেট অফ এ হবে।
যদি দেখো, যদি বলছি যদি এক্স বিলংস টু যদি বি হয়, এক্সটা যদি বিলংস টু বি অবশ্যই এক্স বিলংস টু এ হবে, মানে এক্সটা যদি বির একটা পদ হয় তাহলে অবশ্যই কী হবে, এক্স বিলংস টু মানে এক্সটা অবশ্যই এর একটা পদ হবে। ঠিক আছে, উদাহরণটা বলি, ধরো এ দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 একটা দেওয়া আছে, বিও দেওয়া আছে 1 3 5, দেখো এখানে পদ সংখ্যা কতগুলো দেওয়া আছে 1 2 3 4 5 6টা, আর এখানে কতগুলো আছে 3টে, তাই না? কার বেশি? এর বেশি, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই। তাহলে কে বড়? এ বড়, তাহলে এটা কিন্তু এই যে হাঁড়া এদিকে আছে, যদি এইটা এখানে বি করতাম, এটা যদি এ করতাম তাহলে এটা ঠিক উল্টো হয়ে যেত, তাই না? তাহলে এক্স বিলংস টু বি, তাহলে এখানে দেখো 1 3 5, এখানেও আছে 1 3 5, মানে বলছে না বি সেটের সব পদ যদি এ সেটে থাকে তখন সেটাকেই বলা হবে বি সেটকে এ সেটের উপসেট বলা হবে, এটাকেই বলা হচ্ছে বি সেটকে বি এ সেটের উপসেট। বোঝা গেছে? উপসেটটা মোটামুটি বুঝতে পেরেছো? ওকে, এবার চলে আসছে সার্বিক সেট। সার্বিক সেটটা কি? এরকে বলা হয় ইউনিভার্সাল সেট, মানে পুরো সেট, সব সেটের হেড যাকে বলবো, সব সেটের হেড হচ্ছে সার্বিক সেট। ব্যাপারটা কি একটু বলি না, সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, মানে এমন একটা সেট সে কি হচ্ছে সবারই উপসেট, বুঝতে পেরেছো? মানে সে হচ্ছে রাজা আর বাকি সব হচ্ছে প্রজা, সেরকম ব্যাপারটা। মানে সার্বিক সেট হচ্ছে রাজা, ইউনিভার্সাল, সব সেটের একটা। এই জন্য বলছে সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটের উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত আমরা দেখো, সার্বিক সেটকে সাধারণত সবসময় এই দ্বারা ইউ, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করবো। সার্বিক সেটটা কী দ্বারা প্রকাশ করবো? ইউ দ্বারা। তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। ঠিক আছে, এইভাবে আমরা বেসিক্যালি ইউ দ্বারা প্রকাশ করবো, আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে, এটাকে আমরা ধরবো বড় হাতের সি, জোড় সংখ্যা। জোড় সংখ্যা 2 4 6 এইভাবে সব যা যা শেষ নেই, সব থেকে বেশি, এটাই হচ্ছে কি, এটাকে বলা হবে ইউনিভার্সাল সেটের কার না জোড় সংখ্যার। ঠিক একই রকমভাবে সকল স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা ডিফাইন করতে পারি, ইউনিভার্সাল ইউ না ধরে আমি ধরে এন ধরো, কী করলাম 1 2 3 4 হলে এইভাবে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। ঠিক আছে, ওকে। এরপর চলে আসি দেখো পূরক সেট। পূরক সেটটা কি? খুবই সোজা জিনিস, দেখে নাও। বলছে যদি এ সেট সার্বিক সেট ইউ এর একটা উপসেট হয়, এর একটা সার্বিক সেট ইউ এর একটি উপসেট হয়, তবে কি বলবো, এর উপাদানগুলো বাদে সার্বিক সেটের অন্য সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এর পূরক বলা হয়। ব্যাপারটা কি একটু বলি, ধরো ইউ হচ্ছে একটা সার্বিক সেট, ঠিক আছে, সার্বিক সেট, এ একটা হচ্ছে সেট, এ একটা সেট নিলাম, ইউটা কি বলেছি সার্বিক সেট বলেছি, আগেই বলেছি সার্বিক সেট। পূরকটা কি না, পূরকটাকে ধরো হচ্ছে মানে ইউ থেকে এটা বাদ দিলে, মানে বড় ইউ থেকে, মানে ইউটা কি সার্বিক সেট, সার্বিক সেট থেকে যদি আমি এ সেট যদি একটা নিয়ে নিই, সেখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তখন সেটাই হবে পূরক সেট। এক্সাম্পল একটা দেখাই, মানে এই পূরক সেটকে আমরা ডিফাইন করবো এইভাবে, এর সি, এ সি বা এ ড্যাশড, এ সি বা এর উপর মাথায় সি বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করবো। এটা গাণিতিকভাবে এইভাবে লেখা হয়, এ সি সমান কি ইউ মাইনাস এ, ইউ মানে কি পূরক আর সার্বিক সেট মাইনাস যে সেটটা দেবো সেটাই হলো কি পূরক সেট। একটা এক্সাম্পল বলি, ধরো ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এটা একটা ইউ দিয়ে দিলাম। আবার এ দিলাম 2 5 6, তাহলে এর কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, সিটাকে হচ্ছে কমপ্লিমেন্ট বলা হয়, এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্টটা কী হবে না, আমি বলেছি না এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, তো এইটা থেকে এটা যদি বাদ দেই 2 5 6 বাদ, 2 5 6 বাদ, তা থাকলো কি কি 1 3 4 7, তাহলে 1 3, তাহলে এ কমপ্লিমেন্ট কী হলো 1 3 4 7। ঠিক আছে, বোঝা গেছে? ব্যাস এই। এরপর চলে আসছি দুটি সেটের যোগ, দুটি সেটের যোগ বা ইউনিয়ন অর জয়েন্ট অফ টু সেট, দুটি সেটের যোগ। দুটি সেটের যোগটা কি একটু জেনে নিই, খুব সোজা। বলছে 2 বা ততোধিক সেট সকল উপাদানে গঠিত সেটকে দুটি সেটের যোগ বলা হয়। কি বলা হলো, দুটো সেট বা বা 2 এর থেকে বেশিও হতে পারে, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো দুটি সেটের যোগ। ঠিক আছে, দুটি সেট যোগ বলবো। ধরে নিচ্ছি দেখো দুটো সেট ধরছি, এ ও বি দুটো সেট ধরে নিচ্ছি, এ বি কী হচ্ছে দুটো সেট ধরে নিচ্ছি, তাহলে এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন, মানে এই যে ব্যাপারটা এ ইউনিয়ন বি, এটাকে আমাকে যোগ বলা হবে, এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। পড়া হবে এইভাবে, এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, এটাকে আমরা কি বলবো ইউনিয়ন দ্বারা প্রকাশ করবো। তাহলে এটা আমার সেট গঠন পদ্ধতি কী লিখতে, এ ইউনিয়ন বি সমান কী লিখতে পারবেন, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, না এক্সটা এতেও আছে অথবা এক্সটা বিতেও আছে, তাহলে সবগুলো সেট মানে যোগ, মানে দুইটি সেটের যোগ। বুঝতে পেরেছো? একটা ছবি আঁকলে বুঝতে পারবে, বা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে। ধরো এ একটা 3 4 5 একটা সেট, বি একটা হচ্ছে 4 6 8 একটা সেট, তাই তো 3 4 5 আর 4 6 8,
ধরো তাদের যোগ কত হবে, যোগ মানে সবগুলো যা আছে সবগুলো নিয়ে নেবো। তাহলে এ ইউনিয়ন বি কত হবে না 3 4, এখানে 4 আছে 3 4 5 6 8, 3 4 5 6 সবগুলো নিয়ে নেবো, মানে বুঝতেই পেরেছো। তাহলে এটাকে হচ্ছে কী সেট বলা হলো না দুটি সেটের যোগটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটাকে আমরা যদি ছবি আকারে প্রকাশ করি, দেখো এই পুরোটাকে নিয়ে নিলাম ধরো ইউ মানে বুঝতে পারছি ইউনিভার্সাল সেট। এবার একটা সেট, এটাকে বলা হবে ইউ দ্বারা প্রকাশ করলাম। এবার একটা সেট নিলাম এ, এই সেটটা হলো এ, এটা কী নিলাম এ। আর একটা এটার নাম দিলাম এ। এবার একটা সেট নিলাম, এটা হচ্ছে বি, এটা কী নিলাম বি। এবার এটা কি যোগটা মানে কি না পুরো অংশটা, এটা যা আছে মানে পুরো দুটো সেটের যোগফল যেটা বলা হবে সেটাই হচ্ছে দুটি সেটের যোগ। ঠিক আছে, পুরো অংশটা এইখান থেকে এইটা পুরোটা বলা হচ্ছে ইউনিভার্সাল সেটের সাপেক্ষে এইটা হচ্ছে কি দুটো সেটের যোগ। ঠিক আছে, ওকে। এবার চলে আসছি দুটি সেটের ছেদ মানে কি ইন্টারসেকশন অফ টু সেট, দুটো সেটের ইন্টারসেকশন। সেটা কি একটু জেনে নিই না, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়। কি বলা হবে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানে গঠিত সেটকে বলা হবে সেট বলা হবে। যেমন ধরো বলি, তা ধরো এ আর বি দুটো সেট নিয়ে নিলাম, তাহলে এ ও বি সেটকে আমরা এই যে ইউ ছিলাম উল্টোটা ইউ, এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। এই যে উল্টো ইউটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। পড়া হয় এইভাবে এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি, এইভাবে পড়া হয়। সেটকে তাহলে কীভাবে লিখবো না এ ইন্টারসেকশন বি সমান কী লিখবো না এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। বুঝতে পেরেছো, আগেরটা ছিল অথবা, আর এখন হলো কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। ঠিক আছে, একটা উদাহরণ দেখা যাক। ধরো এ একটা সেট নিলাম 3 4 5 6, বি একটা নিলাম 4 6 8। তাহলে এদের ইন্টারসেকশনটা কি, ইন্টারসেকশনটা মানে হচ্ছে কমন এলিমেন্টটা, কমন মানে তাহলে কমনটা কোনটা, এই দুটোর মধ্যে কমন কী কী আছে দেখো, 3 4, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, আর তো অনেক কিছু নেই। তাহলে এদের ইন্টারসেকশনটা কী হবে 4 6, মানে এদের কমন এলিমেন্ট এ সেটের এবং বি সেটের কমন যেগুলো থাকবে সেটাই হবে তার ইন্টারসেকশন বা দুটি সেটের ছেদ। আমরা ছবি তো ঠিক একই রকম দেখি, একটা ছবি আঁকলাম, এটা ইউনিভার্সাল সেট নিয়ে নিলাম। এবার একটা সেট নিয়ে নিলাম এ, এই সেটটা একটা নিলাম কি এটা হলো এ সেট। আবার একটা সেট নিলাম বি, এটা একটা সেট নিলাম কি বি। এই ইন্টারসেকশনটা কোনটা, এই যে এইটুকু পোর্শনটা, এই জায়গাটা, এই পোর্শনটাই হচ্ছে ইন্টারসেকশন। এটাই হচ্ছে দুটি সেটের ছেদ। বোঝা গেছে, ওকে। এবার চলে আসে বিচ্ছেদ সেট। ঠিক আছে, এরপর হয় ডিসজয়েন্ট সেটস। ঠিক আছে, বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট এটা কি না দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, মানে যে দুটো সেট নিলাম নেওয়ার পর যদি এদের যদি সাধারণ উপাদান না থাকে তবে সেটকে বলা হোক পরস্পর বিচ্ছেদ সেট। মানে এখানে আমি পেয়েছি কি এ ইউনিয়ন বি সমান কিছুটা পেয়েছি, তো ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বিতে কিছু পেয়েছি, যদি কিছু না পাই তখন সেটাই হবে বিচ্ছেদ সেট, আর কিছুই নয়। বুঝে গেছে কি বললাম, ধরো এ একটা সেট নিলাম বি একটা সেট নিলাম, এদের ইন্টারসেকশন বিটা যদি কিছু না থাকে ফাই পাই তখন তাকে বলবো বিচ্ছেদ সেট। ব্যাপারটা কি বলেছি দেখো, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটি পরস্পর বিচ্ছেদ সেট হবে। মনে করো এ বি দুটি সেট, তো এ ইন্টারসেকশন বি সমান ফাই হলে এ বি পরস্পর বিচ্ছেদ সেট হবে বা ডিসজয়েন্ট সেট হবে। বোঝা গেছে, এখানেও ঠিক একই রকম আমরা এক্সাম্পল দেখিয়েছি। দেখো এ সমান 3 4 5 আর বি সমান 6 8, দেখো এদের মধ্যে কি ইন্টারসেকশনে কোনো কিছু কমন আছে কি, কোনো কমন নেই, তাহলে কী হবে ফাই, তাহলে এ ইন্টারসেকশন বি হবে ফাই। তো এটাই হচ্ছে বিচ্ছেদ সেট। তাহলে আমরা একটা ইউনিভার্সাল সেট নিলাম ইউ, এবার একটা সেট নিলাম এ আর একটা সেট নিলাম বি। ঠিক আছে, দেখো এদের মধ্যে কিছু কমন নেই, এটা কোনো আলাদা, সব এটাও এও আলাদা বিও আলাদা, দুটো এ একটা আলাদা সেট, এটাও বিও আলাদা সেট। এটা তাহলে এদের মধ্যে কোনো কিছু কি বিচ্ছেদ সেট, মানে এখানে কিছুই নেই ফাই, এটা ফাই এলো। যে এই যে আমরা যে ছবিগুলো আঁকলাম এই ছবিগুলোই হচ্ছে কি আমি ছবিতে যেগুলো প্রকাশ করব এটাকেই আমরা বলবো, এখানে বলে দিই ভেন চিত্র। এগুলো কী বলবো ভেন চিত্র, আমরা এটাকেই বলা হয় ছবিতে যে প্রকাশ করবো। দুটো সেট নিলাম, এই যে একটা এর জন্য এই সেট, বির জন্য এই সেট, এই ইউনিয়নটা হচ্ছে সবগুলো, ইন্টারসেকশনটা হচ্ছে এইটুকু, বিচ্ছেদ মানে হয় যে ফাঁকা কিছুই নেই, এ আলাদা বিও আলাদা, দুটো সেট আলাদা, এটাকে বলা হবে বিচ্ছেদ সেট। আর দুটি সেটের অন্তর ডিফারেন্স অফ টু সেট সেটা একটু বলে দিই। তাহলে মনে করো ধরো দুটো সেট এ ধরো 1 2 3 4 5 আর বি হলো 3 5, দুটো সেট নিলাম, এদের অন্তরটা কি, অন্তরকে ডিফাইন করা হবে এ মাইনাস বি আকার প্রকাশ করবো। অন্তর মানে কি এইখান থেকে এটা বাদ দিয়ে দেবো, 3 5 ধরো এখানে এ আছে বি আছে, এখানে 3 5, এখানে 3 আর 5, এখানে 3 5 বাদ দিয়ে দেবো, আর কী পড়ে থাকছে 1 2 4 পড়ে থাকছে, তাই না? তাহলে 1 2 4 এটাই হচ্ছে অন্তর। ঠিক আছে, তাহলে সেটকে আমরা কী করবো, মনে করি এ সমান এত, শর্ট এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট হয় তাই হলো 1 2 3 4 লেখা হবে, এটাকে এ মাইনাস বি দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে 1 2 3 4 এদের প্রকাশ করবো। তাহলে যখন ইউনিভার্সাল সেট নিলাম, একটা সেট আবার নিলাম এ আর একটা সামনে নিলাম বি। ঠিক আছে, বি এদেরকে বিয়োগ করবো, এটাকে ধরো বিয়োগ করে নিলাম, তাহলে এই বড়োটা থেকে এই বড়োটা কী করলাম, এটা বিয়োগ করে দিলাম, এই কমনটা দিলাম, তাহলে পড়ে থাকলো কোনটা, এই পোর্শনটা পড়ে থাকলো। ঠিক আছে, এইখান থেকে এই পুরো পোর্শনটা এটা পুরোটা পড়ে থাকলো, মানে এটাও তো কেটে নিচ্ছে বলুন, পড়ে থাকলো কোনটা, এটাই হচ্ছে দুটি সেটের অন্তর। ঠিক আছে,
ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত। আমি সকলকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।